আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম এডুকেশনের আরেকটি নতুন ক্লাসে। তো আজকে আমরা কথা বলবো ইতিহাস প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে, অর্থাৎ ভাষা আন্দোলন এবং এর গতি প্রকৃতি। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমেই দেখো যে হচ্ছে ভাষা আন্দোলনের আগে পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থাটা কীরকম ছিল, আমাদের এইটা কিন্তু খুব জানা জরুরি। দেখো, পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে হলে সবার আগে এইটুকু জানতে হবে যে হচ্ছে পূর্ব বাংলার উপর কি কি ইনজাস্টিস করা হয়েছিল, তাই না? এইটা তো আগে জানা জরুরি। কারণ দেখো যে হচ্ছে আমাদের যে 1947 সালে যে হচ্ছে ভারত আর পাকিস্তান নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হলো, সেখানে কিন্তু পাকিস্তান দুই ভাগে ভাগ ছিল। একটা ছিল কি আমাদের এই বর্তমান বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান, আরেকটা ছিল পশ্চিম পাকিস্তান। তো দেখো যে হচ্ছে পশ্চিম পাকিস্তান কিন্তু অন্যান্য সুযোগ সুবিধার দিক দিয়ে বলো বা তুমি দেখা যাচ্ছে যে অন্যান্য ফ্যাসিলিটিস যেগুলো থাকে, একটা রাষ্ট্রের যে ফ্যাসিলিটিসগুলো থাকা উচিত সেগুলো সহ কিন্তু পশ্চিম পাকিস্তান বেশ ভালো একটা অবস্থানে ছিল। কিন্তু পশ্চিম পাকিস্তানের বৈষম্য সবসময় আমাদের ক্ষেত্রেই ছিল বা পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু ছিল। তো চলো আমরা শুরু করি। দেখো যে হচ্ছে পূর্ব পাকিস্তানের আয়তন ছিল পাকিস্তানের আয়তনের মাত্র 16%। দেখো, মাত্র 16% আয়তন আসলে কিন্তু খুব বড় কিছু না। তো যখন রাষ্ট্র গঠন করার চিন্তা করা হয় তখন কিন্তু আমাদের এই যে রাষ্ট্রটা, আমাদের এই যে বাংলাদেশ ম্যাপের যে হচ্ছে ইয়েটা, যাই হোক আমি অত ভালো আঁকাতে পারি না। দেখো, আমাদের যে এইটুকু যে একটা জায়গা, এই এতটুকু জায়গা কিন্তু আমাদের একটা আলাদা রাষ্ট্রের দাবিদার ছিল, এবং যেটা কিন্তু তোমাদেরকে আমি লাহোর প্রস্তাবে বুঝিয়েছিলাম এর আগের ক্লাসে, যে লাহোর প্রস্তাবটাই কিন্তু শেরে বাংলা কে ফজলুল হক তিনি কিন্তু কি লিখেছিলেন, স্টেটস লিখেছিলেন। কিন্তু পরবর্তীতে কি জিন্না দেখা যাচ্ছে যে সেটাকে ষড়যন্ত্র করে সেটাকে বলছে যে না না, আমরা স্টেটস কই বলতেছি, আমরা তো বলছি স্টেট, আমরা বলছি কি, আমরা বলছি স্টেট। হ্যাঁ, আমরা একটা রাষ্ট্র চাই, একটা রাষ্ট্র, ঠিক আছে? তো বিষয়টা দেখো যে হচ্ছে এখানেই কিন্তু আসলে তারা একটা মাইন্ড গেম খেলে নেয়। তো দেখো যে এই মাত্র 16% আয়তনের এই রাষ্ট্রের মধ্যেও কিন্তু হচ্ছে নানান রকম সমস্যা ছিল। অর্থাৎ আমাদের স্কুল কলেজ ছিল না তেমন একটা ভালো, রাস্তাঘাট ঠিকমতো ছিল না, আমাদের সামরিক বেসামরিক বাহিনীতে কিন্তু আমাদের নিয়োগ কম ছিল, আমাদের দেখা যাচ্ছে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এগুলোও কিন্তু কম ছিল। তো সব মিলেই আসলে এই অবস্থা। তো দেখো যে হচ্ছে জিন্না এবং লিয়াকত চক্র কৌশলে পূর্ব বাংলার রাজনীতিতে হস্তক্ষেপ করে এবং সোহরাওয়ার্দীকে প্রধানমন্ত্রীর পদ থেকে কিন্তু সরিয়ে খাজা নাজিমুদ্দিনকে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত করে। অর্থাৎ এই খাজা নাজিমুদ্দিনই কিন্তু ছিল কি সকল সমস্যার মূল। তারপরে আসো যে 1948 সালের সেপ্টেম্বরে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পর বাঙালি স্বার্থের বিরোধী খাজা নাজিমুদ্দিন কি গভর্নর জেনারেল হয়ে যায় এবং নুরুল আমিন কি মুখ্যমন্ত্রী হয়। তো দেখো যে এই নুরুল আমিন মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু যত সমস্যার সূত্রপাত। 1949 সালের 23শে জুন টিকাটুলির KM দাস লেনে অবস্থিত রোজ গার্ডেন হলে এক রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কিন্তু কি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কিন্তু ওইখানে প্রতিষ্ঠিত হয়, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এখন একটা জিনিস তুমি দেখো, সেটা হচ্ছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা বর্তমান প্রেক্ষাপট যাই থাকুক, আমাদের যেই ইতিহাসটা আমাদেরকে দেওয়া আছে বা যে ইতিহাস আমরা পড়ে আসছি এতদিনে, সেটাই কিন্তু আমাদেরকে কি সামনে পড়তে হবে। সুতরাং তোমরা যখন পড়বা তখন পড়ার সময় কোনো কিছুকে দয়া করে স্কিপ করবা না, ঠিক আছে? এটা তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। তো চলো তারপরে দেখি এই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের দেখা যাচ্ছে যে সভাপতি ছিল হচ্ছে মাওলানা ভাসানী এবং হচ্ছে টাঙ্গাইলের শামসুল হক ছিল সাধারণ সম্পাদক। তোমাকে আপাতত এইটুকু মনে রাখলেই চলবে। তারপরে আসো ভাষা আন্দোলন আমরা পটভূমি থেকে শুরু করি। দেখো, 1937 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্না উর্দুকে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা করার প্রস্তাব করলে বাঙালিদের নেতা শেরে বাংলা কে ফজলুল হক কিন্তু এর বিরোধিতা করেন। এরপরে দেখো 1947 খ্রিস্টাব্দের মে মাসে 17 তারিখে কিন্তু চৌধুরী খালিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ কিন্তু উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার
প্রস্তাব দেন, অর্থাৎ তখনও কিন্তু আমাদের এই যে বাঙালি স্বার্থের বিরোধী কিংবা আমাদের যে বাংলাদেশের স্বার্থের বিরোধী বা আমাদের বাংলা ভাষার যে চেতনা স্বার্থ বিরোধী কিন্তু মানুষজন তখনও কিন্তু এক্সিস্ট করত। তো দেখো যে তাদের এই প্রস্তাবের বিরুদ্ধে পূর্ব বাংলার ভাষা বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান। এটা কিন্তু হচ্ছে প্রথম প্রতিবাদ। তারপরে আসো যে 1947 সালের 2রা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে কি হয়, আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। অর্থাৎ তুমি একটা জিনিস দেখো যে এই তমদ্দুন মজলিস কিন্তু হচ্ছে একটা সাংস্কৃতিক সংগঠন, এটা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না। এটা কি কারণে তৈরি হয়েছিল, আমাদের বাংলা ভাষাকে রক্ষা করার উদ্দেশ্যে এই সংগঠনটা তৈরি হয়েছিল। তো তুমি যদি দেখো যে হচ্ছে তোমার কাছে যদি প্রশ্ন আসে তমদ্দুন মজলিস কী ধরনের সংগঠন ছিল, তুমি উত্তর করবা সাংস্কৃতিক সংগঠন। তারপরে আসো যে 1947 খ্রিস্টাব্দে সেই 15ই সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু প্রকাশিত হয়। অর্থাৎ 1947 সালে কিন্তু প্রথম যে পুস্তিকা আমাদের ভাষা রিলেটেড পাকিস্তানের রাষ্ট্রভাষা বা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটা কিন্তু প্রকাশিত হয়। এরপরে আসো ইভেনচুয়ালি 1947 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। অর্থাৎ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কিন্তু 1947 সালেই গঠিত হয়। পরবর্তীতে যদিও বা এটি রিফর্ম হয়, কিন্তু তুমি এইটা মাথায় রাখবা যে প্রথম গঠিত হয় 1947 সালে। তারপরে আসো 1948 সালের 23 ফেব্রুয়ারি গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত অধিকাংশ জনগোষ্ঠীর ভাষা হিসেবে বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার দাবি জানান। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার দাবি সর্বপ্রথম পাকিস্তানের গণপরিষদে কে উত্থাপন করে, তুমি উত্তর করবা কি, ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন আমাদের ভাষা আন্দোলনের ক্ষেত্রে 1948 সালের 23 ফেব্রুয়ারি। তারপরে দেখো যে 11ই মার্চ বাংলা ভাষার দাবি দিবস হিসেবে ধর্মঘট ডাকা হয় এবং হরতাল পালিত হয়। তাহলে হরতাল পালিত হয় কবে, 11ই মার্চ কিন্তু হরতাল পালিত হয়। এবং সেই হরতালে কিন্তু শেখ মুজিবুর রহমান, শামসুল হক, কাজী গোলাম মাহবুব এবং আব্দুল ওয়াহেদ সহ আরও অনেকে কিন্তু গ্রেফতার হয়। তারপরে আসো 1948 খ্রিস্টাব্দের 19 মার্চ গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন এবং 21 মার্চ কিন্তু তিনি ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে তাকে দেওয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কিন্তু ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। অর্থাৎ এটাই ছিল কিন্তু তার সেই বিখ্যাত উক্তি। এটার পরে কিন্তু এই হচ্ছে যারা বাঙালি যারা জনসাধারণ আছে তারা কিন্তু এইটার পরে কিন্তু তারা কি বিদ্রোহ শুরু করে। এরপরে যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে যখন তিনি আরেকটা সমাবর্তন অনুষ্ঠানে যখন তিনি যান, তারপরে কি সেখানেও যখন তিনি এই রিলেটেড কথা বলেন, তখন কিন্তু ছাত্ররা কি না না বলে চিৎকার করে ওঠে। তো তারপরে দেখো যে হচ্ছে 1950 সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান গণপরিষদে ঘোষণা করেন উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। তো দেখো যে এতজন মানুষের ঘোষণা বা এতজন মানুষের যে এই যে তাদের যে চাপ, এটাই কিন্তু হচ্ছে কি বাঙালিদেরকে কিন্তু তাদের ভাষা সম্পর্কে তাদের সংস্কৃতি সম্পর্কে কিন্তু সঠিক দেখা যাচ্ছে যে তাদেরকে কিন্তু একটা মানে ওয়ার্নিং দিয়ে দেয় যে হচ্ছে আমরা এখন আর চুপ থাকবো না, কারণ আঘাতটা এবার এসেছে কি ভাষার ওপরে। তারপরে দেখো যে 1952 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি কিন্তু পল্টন ময়দানে আবার উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়। প্রতিবাদে ছাত্র সমাজ 30 জানুয়ারি কিন্তু ধর্মঘট পালন করে এবং 31 জানুয়ারি আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয়। তোমাদেরকে এর আগে বলেছিলাম যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে ফার্স্ট গঠিত হয়, 1947 সালের ডিসেম্বর মাসে, আর সেটাকে রিফর্ম করা হয় কবে, 1952 সালে কিন্তু সেটাকে রিফর্ম করা হয়। তারপরে আমরা আসি, দেখো কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে 40 সদস্য বিশিষ্ট একটি সর্বদলীয় রাষ্ট্রভাষা
পরিষদ গঠিত হয়, যা ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অঙ্গ হিসেবে গণ্য হবে বলে ঘোষণা করা হয়। তো দেখো যে হচ্ছে তখন কিন্তু সব কিছু বা সব আন্দোলন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই হতো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল কি তখন এই সকল আন্দোলনের সূতিকাগার। তারপরে তুমি দেখো যে হচ্ছে নুরুল আমিন তৎকালীন পাকিস্তানের যে মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন, তিনি কিন্তু হচ্ছে 20 ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য কিন্তু তিনি ঢাকায় কিন্তু তিনি কি বা সারা দেশে তিনি হচ্ছে 144 ধারা কিন্তু তিনি জারি করে সভা সমাবেশ মিছিল তিনি কিন্তু নিষিদ্ধ করেন, কারণ তিনি জানতেন যে কিছু একটা হতে চলেছে। তারপরে দেখো 21শে ফেব্রুয়ারিতে অলি আহাদ, আব্দুল মতিন, গোলাম মাওলা প্রমুখের নেতৃত্বে 144 ধারা ভঙ্গ করার কিন্তু সিদ্ধান্তটা কিন্তু তাদের নেতৃত্বেই প্রথম নেওয়া হয়। পুলিশের গুলিতে সংগ্রামী ছাত্রনেতা এম এ শ্রেণীর ছাত্র বরকত, সালাম, জব্বার এবং এই রফিক কিন্তু শহীদ হন। তো তুমি একটা জিনিস একটু ভালো করে মাথায় ঢুকাই নিবা, সেটা হচ্ছে যে তোমাকে কিন্তু যে আমাদের যেসব ভাষা শহীদরা আছে তাদের কিন্তু তোমার কাছে যে তাদের যে ইন্ট্রোডাকশনের যে পার্টটা আছে সেটা কিন্তু তোমার কাছে খুব একটা বেশি জানতে চাবে না। এটা কেন জানতে চাবে না? কারণ হচ্ছে যে এইখানে অনেক ডিটেলস পড়া, বুঝছো, এখানে প্রচুর ডিটেলস পড়া। যেমন দেখা যাচ্ছে যে তোমাকে এইটা জানতে চাইতে পারে যে তুমি দুইটা জিনিস মাথায় রাখবা, যে কোন কোন ভাষা শহীদ কোন জেলায় জন্মগ্রহণ করেছে এবং কোন কোন ভাষা শহীদের পেশা কি। ঠিক আছে, যেমন বরকত কিন্তু ছিল কি এম এ শ্রেণীর ছাত্র, ঠিক আছে, বরকত কিন্তু ছিল এম এ শ্রেণীর ছাত্র। এবং তারপরে কি সালাম, জব্বার, তারপরে হচ্ছে রফিক, এরাও কিন্তু দেখা যাচ্ছে যে যার যার পেশায় কিন্তু তারা কিন্তু ছিল। তোমাকে যদি আমি বলি যে রফিকের ব্যাপারে যদি তোমাকে বলি যে রফিক কিন্তু তিনি কিন্তু ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু তিনি হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। এটা কিন্তু রফিকের ব্যাপারে একটা ইনফরমেশন যে রফিক কি ছিলেন। রফিক কিন্তু তখন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল না, তখন কি ছিল জগন্নাথ কলেজ। তো জগন্নাথ কলেজও দিতে পারো, যদি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিতে পারো। তাহলে রফিক ছিল হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তারপরে যদি আমি এদিকে বরকতের কথা বলি, বরকত ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাবির ছিল। তারপরে যদি আমি এদিকে সালাম, জব্বার আর মানে আরও যারা আছে মোট কথা তাদের যদি আমি কথা বলি, দেখা যাচ্ছে তারা যাদের যাদের যেই পেশায় ছিল তোমাকে কিন্তু সেই পেশাগুলো উল্লেখ করতে হবে। যেমন আমি এখানে হচ্ছে শফিউর রহমান শফিকের কথা যদি উল্লেখ করি, এখানে কিন্তু তিনি কিন্তু একজন কেরানি ছিলেন, ঠিক আছে। সো তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তারা কোথায় জন্মগ্রহণ করেছে, তাদের পেশা কি, এই দুইটা জিনিস তোমাকে আগে ভালো করে বুঝতে হবে। দেখো এখন সেটা হচ্ছে যে সাধারণত বরকতেরটা আসে, তারপরে হচ্ছে তোমার এই যে রফিকের যে ইয়েটা বললাম, রফিকের ব্যাপারটা এখানে চলে আসে অনেক সময়। তো এই জিনিসগুলা কিন্তু কি তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। তারপরে আসো সেটা হচ্ছে যে তাহলে এইটুকু বোঝা গেল, ঠিক আছে। তারপরে আসো যে 22 ফেব্রুয়ারি কিন্তু শহীদদের মধ্যে শফিউর রহমান শফিক, রিক্সা চালক আউয়াল, এরা কিন্তু 22 ফেব্রুয়ারি শহীদের মধ্যে কিন্তু মোস্ট প্রমিনেন্ট ছিল। তারপরে দেখো 23 ফেব্রুয়ারি নির্মিত হয় কিন্তু আমাদের প্রথম শহীদ মিনার। এখন এখানে একটা কন্ট্রোভার্সি আছে, সেটা হচ্ছে যে 23 ফেব্রুয়ারি কি রাজশাহীতে প্রথম শহীদ মিনার নির্মাণ হয়েছিল নাকি আমাদের এই হচ্ছে ঢাকাতে প্রথম শহীদ মিনার নির্মাণ হয়েছিল, এইটা একটা কন্ট্রোভার্সি আছে। বাট এটা নিয়ে কন্ট্রোভার্সির কিছু নাই, তুমি সবসময় মনে রাখবা যে কি প্রথম শহীদ মিনার ঢাকাতেই নির্মাণ হয়েছিল, এইটাই সবসময় মাথায় রাখবা। তারপরে আসো যে 1956 সালে কি সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে কি স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ 1956 সালে কিন্তু পাকিস্তানের সংবিধানে কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ফাইনালি স্বীকৃতি দেওয়া হয় এবং ভাষা আন্দোলনের সমাপ্তিটা আসলে এইভাবেই ঘটে। তো এই আন্দোলনের সমাপ্তিটা একটু মর্মান্তিক ছিল এবং এই আন্দোলনে কিন্তু ছিল কি এই আমাদের এই বাঙালি জাতীয়তাবাদের কিন্তু উত্থানের একটা মূল কারণ ছিল কি আমাদের এই ভাষা আন্দোলন। তো চলো তারপরে আমরা চলে আসি যে ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা। এখন ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা আসলে এখানে খুব বেশি কিছু বলার নাই, তবে তুমি এখানে কয়েকটা নাম তুমি এখানে উল্লেখ করতে পারো। তোমাকে যদি প্রশ্ন করে এখানে ফার্স্টে উল্লেখ করতে পারো বেগম আনোয়ারা খাতুনের নাম, ডক্টর সুফিয়া খাতুনের নাম,
ডক্টর হালিমা খাতুনের নাম। কারণ এদের নেতৃত্বে কি দেখা যাচ্ছে যে এদের নেতৃত্বে বিভিন্ন স্কুল কলেজের যারা ছেলে মেয়েরা ছিল তারা কিন্তু এদের নেতৃত্বেই 144 ধারা সেদিন ভঙ্গ করে। সুতরাং এনাদের নামগুলো কিন্তু ইতিহাসের পাতায় লেখা রয়েছে। প্রথম শহীদ মিনারের ব্যাপারে দেখো যে হচ্ছে প্রথম শহীদ মিনার ঢামের ছাত্রদের উদ্যোগে কলেজ হোস্টেলের 12 নং শেডের পূর্ব প্রান্তে 23 ফেব্রুয়ারি দিবাগত রাতে নির্মিত হয়। এটি সেই স্থানে নির্মাণ করা হয় যেখানে ভাষা সৈনিক রফিক উদ্দিন শাহাদাত বরণ করে। অর্থাৎ আমাদের যে এই শহীদ মিনারটা সেই স্থানে নির্মিত হয় যে স্থানে রফিক শাহাদাত বরণ করে। অর্থাৎ দেখো যে তাহলে আমি তোমাকে যেটা বলতেছিলাম যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী যে হচ্ছে শহীদ মিনারটা বা রাজশাহীর যে স্মৃতিস্তম্ভটা সেটা আর ঢাকার যে হচ্ছে শহীদ মিনার এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারণ রাজশাহীরটাকে কিন্তু আমরা সর্বোচ্চ বলতে গেলে স্মৃতিস্তম্ভ বলতে পারি, বাট আমরা যদি শহীদ মিনারের যদি অ্যাকচুয়াল আমরা মিনিংটা যদি দেখি তাহলে এটা কিন্তু ঢাকাতেই প্রথম নির্মিত হয়। সুতরাং যদি তোমাকে প্রশ্ন করে যে হচ্ছে শহীদ মিনার প্রথম কোথায় নির্মিত হয়েছিল, তুমি ঢাকায় আনসার করবে। ঠিক আছে, ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের পূর্ব প্রান্তে এইটা হচ্ছে কি 23 ফেব্রুয়ারি দিবাগত রাতে নির্মিত হয়। রফিকের পেশা আমি কি বললাম, তিনি কিন্তু জগন্নাথ কলেজের অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা এখন চিনি সেখানে কিন্তু তিনি ছাত্র ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের। ঠিক আছে, তোমাকে এই ছোটোখাটো জিনিসগুলো ডিটেলসগুলো কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আসো যে হচ্ছে 26 ফেব্রুয়ারি পুলিশ এবং সেনাবাহিনী শহীদ মিনারটি কিন্তু ভেঙে দেয়। অর্থাৎ 23 ফেব্রুয়ারি দিবাগত রাতে যে শহীদ মিনারটা নির্মাণ হয়েছিল সেই শহীদ মিনারটা কিন্তু 26 ফেব্রুয়ারি পুলিশ এবং সেনাবাহিনী মিলে ভেঙে দেয়। ভাষা আন্দোলনের প্রথম গান কি ছিল? আমার ভাইয়ের রক্তে রাঙানো। কথা ছিল হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী এবং সুর ছিল হচ্ছে আলতাফ মাহমুদ। এখন আলতাফ মাহমুদ কিন্তু খুব প্রমিনেন্ট একজন সুরকার কিন্তু ছিলেন বাংলাদেশে। তারপরে আসো যে প্রথম কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী। প্রথম কবিতা কে লিখেছিলেন? মাহবুবুল আলম চৌধুরী লিখেছিলেন। প্রথম কবিতার নাম কি ছিল? কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা ছিল প্রথম কবিতা। তাহলে প্রথম গান কি ছিল? প্রথম গান ছিল আমার ভাই রক্তে রাঙানো। এটার কথা ছিল হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর এবং সুর ছিল হচ্ছে আলতাফ মাহমুদের। এবং প্রথম যে কবিতা ছিল সেই কবিতার নাম কি ছিল? কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। তারপরে আসো বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন। অর্থাৎ বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন আসলে কিভাবে হলো? দেখো যে হচ্ছে বাংলা ভাষার আন্তর্জাতিক আয়নের উদ্যোগ নেওয়ার আগেই দেখো যে হচ্ছে শহীদ দিবস কোনটা ছিল আমাদের? শহীদ দিবস কিন্তু আমরা 21শে ফেব্রুয়ারিকেই বুঝি শহীদ দিবস বলতে। তো দেখো যে এই 21শে ফেব্রুয়ারিকেই কিন্তু আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটা বানানোর লক্ষ্যে কিন্তু হচ্ছে কানাডা প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম, এই দুজন মানুষের কিন্তু অবদান রয়েছে। তো দেখো যে হচ্ছে 1999 সালে 17ই নভেম্বর প্যারিসের ইউনেস্কোর অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে কিন্তু কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। কবে ঘোষণা করা হয়? 1999 সালে। আর কবে থেকে এটা পালিত হচ্ছে? 2000 সাল থেকে এটা যথাযথ সম্মান এবং মর্যাদার সাথে কি পালিত হচ্ছে। তো এই ছিল আমাদের যে ভাষা আন্দোলন বা আমাদের যে হচ্ছে ভাষার যে সংগ্রাম, সেই সংগ্রামের কি সমাপ্তি। তারপরে আসো যে হচ্ছে যুক্তফ্রন্ট গঠন। তো দেখো যে যুক্তফ্রন্ট সর্বপ্রথম কবে গঠিত হয়? এখন যুক্তফ্রন্ট নিয়ে কিন্তু কয়েকটা কন্ট্রোভার্সি আছে। সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে এখানে একটু একটা জিনিস ক্লিয়ার করি আজকে। সেটা হচ্ছে আমি আমার যে সায়েন্সের যারা বন্ধুরা ছিল আমি তাদেরকে দেখতাম যে তারা বিভিন্ন রাইটারের বই থেকে বই নিয়ে কিন্তু তারা কালেক্ট করে পড়তো। এই জিনিসটা একটা দিক দিয়ে ভালো। কেন ভালো জানো? যে হচ্ছে বিভিন্ন রাইটারের কাছ থেকে কিন্তু বিভিন্ন রকম ইনফরমেশান পাওয়া যায়। বাট আমাদের যেহেতু আমরা আর্টসের স্টুডেন্ট ছিলাম বা আমাদের যেহেতু হাতেও টাইমটাও সেরকম কম ছিল, তবু আমরা চেষ্টা করেছি যে জয়টা রাইটারের বই কালেক্ট করে পড়া যায়। এখন কোনো জায়গায় এইটুকু কন্ট্রোভার্সি থাকে যে হচ্ছে যুক্তফ্রন্ট 5টা দল নিয়ে গঠিত হয়েছে, কোনো জায়গায় 4টা দল নিয়ে গঠিত হয়েছে। তবে সবচেয়ে বেশি অথেন্টিক যেটা সেটা হচ্ছে যে যুক্তফ্রন্ট সবসময় 4টা দল নিয়েই গঠিত হয়েছিল।
ঠিক আছে, এই 4টা দল কি কি আমরা আসো দেখি। ভাসানী সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, মাওলানা আতাহার আলীর হচ্ছে নেজামী ইসলাম এবং হাজী দানেশের কি বামপন্থী গণতান্ত্রিক দল। এই 4টা দল মিলে কিন্তু যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল, বাট কোনো কোনো জায়গায় 5টা দল উল্লেখ আছে। তো তোমাদের যাদের যেই বইতে তোমাদের যেটা উল্লেখ আছে তোমরা সেটাই দিও। তোমরা যেহেতু যদি একটা বই ফলো করে থাকো, বাট আমি তোমাদেরকে কি বলবো যে তোমরা 4টাই উল্লেখ করবা, কারণ এই 4টাই অথেন্টিক, বা 4টা দল নিয়ে যে যুক্তফ্রন্ট গঠিত হয়েছে এই তথ্যটাই এখন অবধি অথেন্টিক বা বিভিন্ন জায়গা থেকে পাওয়া। তো দেখো যে 1953 সালের 4 ডিসেম্বর কিন্তু প্রধান 4টি বিরোধী দল নিয়ে কি যুক্তফ্রন্ট গঠিত হয়। যুক্তফ্রন্ট কি প্রকাশ করে? যুক্তফ্রন্ট তার হচ্ছে 21 দফা প্রকাশ করে। এই 21 দফা ছিল হচ্ছে তাদের ইশতেহার। ঠিক আছে, ইশতেহার জিনিসটা এমন জিনিস, সেটা হচ্ছে যে আমি নির্বাচনে যদি জয়লাভ করি, আমি মানুষটা জনগণের জন্য কি কি করব সেটার একটা কি লিস্ট। এবং এই 21 দফার প্রথম দফায় কি ছিল ভাই? এই 21 দফার প্রথম দফায় ছিল কি বাংলাকে হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। ঠিক আছে, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে যে সাংবিধানিক যে স্বীকৃতিটা সেটাকে দেওয়াই কি এই 21 দফার প্রধান বা এই 21 দফার প্রথম দফা ছিল। ঠিক আছে, তো তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে 21 দফার প্রথম দফা কি ছিল, তুমি বলে দিতে পারবা আশা করি। তো দেখো যে হচ্ছে 1954 সালের 8 মার্চে অনুষ্ঠিত নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় হয় এবং যুক্তফ্রন্ট বিজয়ী হয়। ঠিক আছে, যুক্তফ্রন্টের ক্ষমতার স্থায়িত্ব ছিল মাত্র 56 দিন। অর্থাৎ দেখো যে হচ্ছে যুক্তফ্রন্টের ক্ষমতার স্থায়িত্ব কিন্তু বেশি দিন ছিল না, তারা বেশি দিন গদিতে কিন্তু থাকতে পারেনি। আচ্ছা, 1955 সালে 7ই জুলাই মারিতে পাকিস্তানের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি দলিল স্বাক্ষরিত হয়। এটি মারি চুক্তি বা প্যারিটি ফর্মুলা নামে পরিচিত, এবং এটি কিন্তু পরবর্তীতে পাকিস্তানের 1956 সালের 23 মার্চ কিন্তু পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয়, এবং সেই সংবিধানে কি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে কি স্বীকৃতি দেওয়া হয়। মৌলিক গণতন্ত্রের প্রবক্তা ছিল আইয়ুব খান। এখন তোমরা বলতে পারো যে মৌলিক গণতন্ত্র জিনিসটা কি? খুব সংক্ষেপে বলি, মৌলিক গণতন্ত্র জিনিসটা হলো যে জনগণ ডিরেক্ট ভোট দিবে না, জনগণ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে কিছু ভোট দিয়ে কিছু প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধিরাই কি ডিরেক্ট প্রেসিডেন্ট বা যেটাই বলি আমরা সেটা তারা কি নির্বাচন করবে। তো এইটা বেসিক্যালি হচ্ছে কি গণতন্ত্রকে লিমিট করে দেওয়া। অর্থাৎ আমি ডিরেক্টলি জনগণের ভোটটা নিচ্ছি না, আমি কি আগে জনগণের ভোটটা নিচ্ছি না, আমি কি করতেছি একটা থার্ড পার্টিকে হচ্ছে আগে ভোট দিচ্ছি, তারপরে তারা যাকে ইচ্ছা করতেছে তাকে হচ্ছে কি ক্ষমতায় বসাচ্ছে। এই জিনিসটা কিন্তু গণতন্ত্রকে লিমিট করে দেওয়া, যেটা কিন্তু আইয়ুব খান খুব কৌশলে কিন্তু সে এই জিনিসটা অ্যাপ্লাই করে। তারপরে আসো যে আমরা তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন আমরা দেখি, যেখান থেকে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা কি আইডিয়া নিতে পারবো। তো দেখো একটা জ্ঞানমূলক প্রশ্ন এরকম দেওয়া, কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? 1953 সালে। তারপরে দেখো তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় কত সালে? কে সর্বপ্রথম শহীদ মিনার উদ্বোধন করেন? অর্থাৎ হচ্ছে শফিউরের পিতা যেটাকে বলা হয়। তারপরে কি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা কোনটি? কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী। তো তুমি দেখো যে হচ্ছে প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি, জ্ঞানমূলক প্রশ্নগুলো খুবই ইজি। দেখা যাচ্ছে যে তোমার কাছে জ্ঞানমূলক প্রশ্নে কি জাস্ট একটা সাল জিজ্ঞেস করে তোমাকে কিন্তু সেখানে ছেড়ে দিবে, বা দেখা যাচ্ছে যে জাস্ট একটা তোমার কাছে কিন্তু একটা জ্ঞানমূলক প্রশ্ন বা একটা জ্ঞানমূলক কোনো ইনফরমেশন কিন্তু তোমার কাছে জানতে চাবে, তুমি তখন সেটাকে কি সেভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। তারপরে আসো যে হচ্ছে কোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। এই যে অ্যাগেইন কিন্তু একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে যুক্তফ্রন্টের বিষয়টা তোমাকে বারবার কেন বলছি, কারণ এক একটা টিচার কিন্তু এক এক রাইটারের বই ফলো করে। এখন তুমি যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ো যে তুমি দেখা যাচ্ছে যুক্তফ্রন্ট 5টি দল নিয়ে গঠিত হয়, তুমি এইটা খাতায় লিখে দিয়ে আসলা, বাট দেখা যাচ্ছে টিচার যে আছে সে কি জানে, যেহেতু সে সারা জীবন পড়ে আসছে, নিজেই পড়ে আসছে কি যুক্তফ্রন্ট 4টি দল নিয়ে গঠিত হয়। তো সে কিন্তু সেখানে তোমাকে কিন্তু মার্ক দিবে না, সে কিন্তু কি তোমার এটা কেটে দিবে। সুতরাং তুমি কি সবসময় সতর্ক থাকবা যে কোনো ইনফরমেশন দেওয়ার ব্যাপারে। ইতিহাস কখনো একজনে লেখে না, ইতিহাস
অনেকে ইতিহাস লেখে, বাট আমরা যেটা অথেন্টিক বা আমাদের যেটা আমাদের বইয়ে আছে বা যেটা আমরা জানি আগে থেকে জেনে আসছি, সেই জিনিসটাই কি আমরা এখানে ফলো করব। তারপরে দেখো 1954 সালের নির্বাচনের ফল কি হয়েছিল, ফলাফল বলে দিবা যে যুক্তফ্রন্ট কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু তারা কি ক্ষমতায় বসে এবং তারা কিন্তু মাত্র ক্ষমতায় 56 দিন মাত্র স্থায়ী থাকতে পারে। ঠিক আছে, তো এরপরে আসো আমরা কিছু এমসিকিউ দেখি। যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারের প্রথম দফা কোনটি? যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারের প্রথম দফা কোনটি? কি আমি বলেছিলাম প্রথম দফা কোনটি? প্রথম দফা হচ্ছে কি বাংলাকে রাষ্ট্রভাষা করা, তাদের প্রথম দফা ছিল। তারপর দেখো পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কি? জিন্নাহ যে হচ্ছে তিনি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তিনি যে হচ্ছে রাষ্ট্র গঠনের কথা যে তিনি বলেছিলেন, তিনি সেটা কি দেখা যাচ্ছে যে সেইটাই কি পাকিস্তান রাষ্ট্রের জন্ম দেয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিম দুইটা জাতি দুইটা আলাদা রাষ্ট্র থাকবে। তারপরে দেখো যে হচ্ছে গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত কর্তৃক রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে বিবেচনার দাবি গৃহীত না হওয়ার ফলে কি হয়? এখন দেখো যে কি হয়, এটার কারণে কি হয়, গণপরিষদের সদস্য পদ থেকে ধীরেন্দ্রনাথ দত্তকে বহিষ্কার করা হয় না। পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের প্রশাসন ভবনের উপর হামলা চালায়, একদমই না। ধীরেন্দ্রনাথ দত্তকে গ্রেফতার করা হয়, তাও করা হয় না। সমগ্র পূর্ব পাকিস্তানে কি ধর্মঘট পালিত হয়, অর্থাৎ ওই যে 11 মার্চ যে হচ্ছে ধর্মঘটটা পালিত হলো, সেটাকেই আমরা কি এখানে উল্লেখ করতে পারি। ঠিক আছে, বা আমরা যদি আমাদেরকে যদি এটা যদি গ বা ঘতে উল্লেখ আসে, আমরা কি ডেটগুলো উল্লেখ করবো। এখন ইতিহাসের সবচেয়ে তোমার বড় যে বিষয়টা বা বড় যে দিকটা সেটা কি, সেটা হচ্ছে যে তুমি যখন গ আর ঘ লিখবা তখন কিন্তু তোমাকে কি ডেট সাল এগুলো কিন্তু তোমাকে কি ফ্রিকোয়েন্টলি উল্লেখ করতে হবে। তাহলে টিচার যখন এক নজরে তোমার খাতাটা দেখবে, যখন টিচার দেখবে যে তোমার খাতায় কোনো গার্বেজ লেখা নাই, তোমার খাতায় যা লেখা আছে সব নিট অ্যান্ড ক্লিন, হয়তো তুমি অল্প লিখছো, হয়তো তুমি হচ্ছে দেখা যাচ্ছে ঘ তুমি 1.5 পৃষ্ঠা লিখতে পারো নাই সময়ের অভাবে, তুমি দেখা যাচ্ছে 1 পৃষ্ঠা লিখছো, তারপরেও কিন্তু তোমাকে কি একটা হ্যান্ডসাম মার্ক তুমি কিন্তু পেয়ে যাবা। তারপরে আসো ভাষা আন্দোলনের মাধ্যমে যার জন্ম হয়, ভাষা আন্দোলনের মাধ্যমে জন্ম হয় কিসের? বাঙালি জাতীয়তাবাদের। তোমাকে কিন্তু শুরুতেই আমি একটা কথা বলেছিলাম যে কি এই আমাদের যে ভাষা আন্দোলন সেটাই কি বাঙালি জাতীয়তাবাদের কি জন্ম দেয়। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন ছিলেন, তোমরা সবাই জানো। তারপরে ভাষা শহীদ শফিউর রহমানের জন্মস্থান কোথায় ছিল? ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলা। অর্থাৎ তোমাকে যেটা বলেছিলাম যে তুমি কয়েকটা জিনিস মাথায় রাখবা, ভাষা শহীদদের পেশা, নাম্বার 1 ভাষা শহীদদের পেশা, এবং হচ্ছে ভাষা শহীদ কারা কোথায় জন্মগ্রহণ করে, এইটা তুমি জাস্ট মনে রাখলেই হবে। আমি অন্যান্য বইয়ে দেখছি যে ভাষা শহীদদের অনেক ডিটেলস দেওয়া আছে, তোমাকে অত ডিটেলস পড়তে হবে না। কারণ তুমি একটা জিনিস দেখো যে তুমি ওইদিকেও তুমি এত ডিটেলস পড়তেছো, এইদিকেও তুমি এত ডিটেলস পড়তেছো, তোমার কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে কিছুই মনে থাকবে না। সো যে জিনিসগুলো মনে রাখা উচিত বা যে জিনিসগুলো মনে রাখা দরকার সেই জিনিসগুলাই মনে রাখবা। ঠিক আছে, তারপরে আসো 1952 সালের ভাষা আন্দোলনে নারীরা সাহায্য করেছে। কি দিয়ে সাহায্য করেছে? তারা খাদ্য সরবরাহ করে, আহতদের চিকিৎসা সেবা দিয়ে, বাড়ি বাড়ি চাঁদা তুলে। এখন তারা তার চাঁদা তোলার কাজ করে না, যাই হোক কারা করে তোমরাই ভালো জানো। খাদ্য সরবরাহ করে আহতদের চিকিৎসা সেবা দিয়ে। তারপরে আসো নিচের উদ্দীপকটি পড়ো এবং 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। দেখো উদ্দীপকটা কি দিছে, দেশ বিভাগের পর ক ও খ অঞ্চল নিয়ে একত্রে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হয়। একমাত্র ধর্ম ছাড়া এই দুই অঞ্চলের মধ্যে আর কোনো মিল ছিল না। অর্থাৎ আমাদের এই অঞ্চলকে বলা হচ্ছে যে আমাদের আসলে পাকিস্তানের সাথে আমাদের যে জাতিগত মিল সেটা কিন্তু ছিল না, কারণ তারা ভিন্ন জাতি ছিল, আমরা ভিন্ন জাতি ছিল। আমাদের ধর্মের মধ্যে মিল থাকলেও কিন্তু আমাদের কি ভাষাগত দিক থেকে মিল নাই, সাংস্কৃতিক ঐতিহ্যগত দিক থেকে আমাদের মিল নাই। সুতরাং এটা কিন্তু কখনোই পসিবল ছিল না। তারপর দেখো যে হচ্ছে অচিরেই খ অঞ্চল সামরিক শাসন জারি করে ক অঞ্চলের ওপর কি অত্যাচার শুরু করে। এক সময় তারা ক অঞ্চলের ভাষার ওপর আক্রমণ চালায়, ফলে একটি আন্দোলন গড়ে ওঠে। এখানে ভাষা আন্দোলনের কথাই কিন্তু বোঝাচ্ছে। উদ্দীপকে উল্লিখিত দেশ বিভাগের পর কোন দুই অঞ্চল নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠন করা হয়? পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তারপরে আসো উল্লিখিত আন্দোলনকে বাংলাদেশের স্বাধীনতার সোপান বলা হয়। কারণ কি কারণ দেখি চলো। অর্থনৈতিক কর্মকাণ্ডকে অনুপ্রাণিত করে না,
জাতীয়তাবাদী চেতনার জাগরণ ঘটে? না। পরবর্তীকালে সকল মুক্তির সংগ্রামকে অনুপ্রাণিত করে? হতে পারে। গণহত্যা সংগঠিত হয়। এখন দেখো তোমাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, ভাষা আন্দোলন কিসের জন্ম দেয়? বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয়, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। তো যেখানে এই জাতীয়তাবাদ ওয়ার্ডটা থাকবে সেখানেই কিন্তু কি আমাদের যে নিজস্ব জাতিসত্তা বা আমরা যে বাঙালি, যে আলাদা একটা, আমরা যে স্বতন্ত্র জাতি, আমরা যে জাতিগতভাবে যে আমরা আলাদা, এইটাকে কিন্তু ফিল করার যে বিষয়টা, সেটাই কিন্তু হচ্ছে কি এই জাতীয়তাবাদ। তো এই জাতীয়তাবাদ যেই জায়গায় থাকবে সেই জায়গায় কিন্তু পরবর্তীকালে সকল মুক্তির সংগ্রামকে কিন্তু কি এটা ডিরেক্টলি ইনডিরেক্টলি অনুপ্রাণিত করবেই। তারপরে আসো যে হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 10 এবং 11 নং প্রশ্নের উত্তর দাও। তো দেখি উদ্দীপকটা কি। 1962 সালের রাজা মহেন্দ্র নেপালের কন্ট্রোল ডেমোক্রেসি চালু করেন। এই ব্যবস্থায় স্থানীয় সরকারের প্রতিনিধিরাই জাতীয় সংসদের নির্বাচন করত। তোমার কি কিছু মনে পড়ছে? আমার মনে পড়ছে। কি মনে পড়ছে বলো তো? এটা কি আইয়ুব খানের যে মৌলিক গণতন্ত্র ছিল, মৌলিক গণতন্ত্রেরই কি আরেকটা সিস্টেম, অর্থাৎ এটা কি মৌলিক গণতন্ত্রের সাথে কি সিমিলারিটি আছে। উদ্দীপকে রাজা মহেন্দ্রের কর্মকাণ্ডের সাথে কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য পাওয়া যায়? অবভিয়াসলি আইয়ুব খান। এবং তারপরে দেখো উক্ত ব্যক্তির গৃহীত ব্যবস্থার উদ্দেশ্য ছিল কি? এই ব্যবস্থা জনগণের উপর চাপিয়ে দেওয়া, অবভিয়াসলি চাপিয়ে দিয়েছিল, এবং জনগণ কর্তৃক সহজে প্রতিনিধি বাছাই, এটা তো তার সহজে প্রতিনিধি বাছাই করতে পারতো না। তারপরে কি রাজনীতিবিদদের নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা পাওয়া। ঠিক আছে, অর্থাৎ রাজনীতিবিদরাই কি পরবর্তীতে তাদের প্রতিনিধিকে নির্বাচন করত। তো এখানে দেখো এই দুইটা অপশনকে আমরা কারেক্ট ধরতে পারি। নিচের উদ্দীপকটি পড়ো এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। ওরা আমার মুখের ভাষা কাইড়ে নিতে চায়। তো এটা বেসিক্যালি একটা গান। সো দেখো যে উদ্দীপকে কোন ভাষার কথা বলা হয়েছে? বাংলা। দেখো ভাষা আন্দোলন রিলেটেড যে চ্যাপ্টারটা আমরা পড়ছি সেই চ্যাপ্টারে কিন্তু এমসিকিউগুলো প্রিটি মাচ ইজি, অনেক ইজি। তোমরা যদি অন্যান্য চ্যাপ্টার দেখো, অন্যান্য চ্যাপ্টারের তুলনায় কিন্তু ভাষা আন্দোলনের যে সৃজনশীল এমসিকিউ, এগুলো কিন্তু একটু অ্যান্সার করা সহজ, কারণ এখানে তোমাকে পড়তে হবে কম কিন্তু মনে রাখতে হবে বেশি। তো তারপরে আসো যে হচ্ছে 13 ও 14 নং প্রশ্নের উত্তর। ভোরবেলায় ফুল হাতে খালি পায়ে দাদু নাতিকে নিয়ে স্কুল মাঠে যাচ্ছে। উদ্দীপকে নিচের কোনটি কোন দিবসের কথা স্মরণ করিয়ে দেয়? 21শে ফেব্রুয়ারি। উক্ত দিবসটি নিজের কোন সালের সাথে সম্পর্কিত? 1952 সাল। আচ্ছা, তারপরে আসো 15 এবং 16 নং প্রশ্নের উত্তর দাও। লতিফা তার দাদির কাছে নানা গল্প শুনে বড় হয়েছে। একটি গল্প লতিফাকে খুবই উত্তেজিত করে ও নানা প্রশ্নের জন্ম দেয়, সেটি হলো ভাষার জন্য জীবন দেওয়া। ঠিক আছে, তো উদ্দীপকে কোন আন্দোলনের কথা বলা হয়েছে? ভাষা আন্দোলন। বাঙালি জাতি ইতিহাসের এই ঘটনাটাকে আর্য বিবেচনা করে কি হিসেবে? স্বাধীনতা আন্দোলনের প্রথম সোপান হিসেবে, অবাঙালিদের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে, একটি অসম আন্দোলন হিসেবে, এবং একটি গণ আন্দোলন হিসেবে। তো এখানে কিন্তু নাম্বার 1 অপশনটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে আসো যে হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 17 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা কি চলো পড়ি। ফেব্রুয়ারি 2015 দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত রাজশাহী গোদাগাড়ী উপজেলার বাবু ডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁশ ও কাদামাটি দিয়ে শহীদ মিনার নির্মাণ করে। এভাবে এলাকাবাসী শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। তাহলে দেখো উদ্দীপকে কোন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলা হয়েছে? অবভিয়াসলি ভাষা শহীদদের। তারপরে আসো যে তারপরে আমরা সৃজনশীলের দিকে একটু তাকাই। দেখো সৃজনশীলগুলো এখানে কিন্তু একটা ফাল্গুন দিয়ে কিন্তু একটা কবিতা লিখছে। কবিতাটা আমি আর আলাদাভাবে পড়ছি না, এখানে কিন্তু ফাল্গুন দিয়ে একটা কবিতা লিখছে। দেখো যে হচ্ছে ভাষা আন্দোলন বলো, শহীদ, ফাল্গুন, এই ওয়ার্ডগুলো কিন্তু কি আমাদের ভাষা আন্দোলনের সাথে রিলেটেড। তো চলো গ নাম্বার প্রশ্নটা দেখি। উদ্দীপকটি পাঠ্য বইয়ের কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়? অবভিয়াসলি ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়, এটা ব্যাখ্যা করবা। এবং উক্ত আন্দোলনে বাঙালি জাতীয়তাবাদ বিকাশে মুখ্য ভূমিকা রেখেছিল। আজকে মনে হয় কয়েকবার তোমাকে জাতীয়তাবাদ ওয়ার্ডটা উচ্চারণ করছি। অর্থাৎ জাতীয়তাবাদ জিনিসটা হলো কি, আমি যে
আলাদা একটা সত্তা বা আমাদের যে জাতিগতভাবে আলাদা একটা সত্তা আছে, আমাদের যে একটা নিজেদের এক্সিস্টেন্স আছে, এই এক্সিস্টেন্সটাকে কি আমি জাতীয়তাবাদ বলে অ্যাড্রেস করতেছি। এবং এই জাতীয়তাবাদের উত্থান কিন্তু এই ভাষা আন্দোলন থেকে কিন্তু কি শুরু হয়। ফার্স্টে হচ্ছে 52 ভাষা আন্দোলন, তারপরে কি আসলো যে হচ্ছে এই 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, তারপরে হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচনের পর তো হচ্ছে সামরিক শাসন চলে গেল, তারপরে দেখো যে হচ্ছে কি আসলো যে 69-এ হচ্ছে গণ অভ্যুত্থান আসলো, তারপরে 70-এ সাধারণ নির্বাচন আসলো, 71-এর হচ্ছে মুক্তিযুদ্ধ আসলো। তো এই 52 থেকে 71-এর যে জার্নিটা, এই জার্নিটা কি শুরু হয়েছিল ফার্স্টে কি 52 থেকে কিন্তু শুরু হয়েছিল। এটাকেই তুমি এখানে উল্লেখ করবা যে আমাদের যে এই মুক্তির জার্নিটা বা আমাদের যে এই মুক্তির যাত্রাটা, সেটা কি এই বাঙালি জাতীয়তাবাদটা, সেটা কি 52 থেকে কিন্তু কি আমাদের মধ্যে একটু একটু করে শুরু হয়েছিল, যেটা কি ফাইনালি 71-এ যে কি পূর্ণতা পায়। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, আজকাল ছাত্রছাত্রীরা বাংলার সাথে ইংরেজি হিন্দি মিশিয়ে কথাবার্তা আদান প্রদান করছে। ভাষার এই দুরবস্থা দেখে শিক্ষক মহোদয় দুঃখ করে শ্রেণীকক্ষে বললেন, এই বাংলা ভাষার মর্যাদার দাবিতে কত মানুষ প্রাণ দিয়েছে, সবার উচিত এই ভাষার মর্যাদা সমুন্নত রাখা। তাহলে গ নম্বর প্রশ্নটা দেখো যে উদ্দীপকের শিক্ষক মহোদয়ের বক্তব্যে কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়, ব্যাখ্যা করো। উক্ত আন্দোলন ছিল স্বাধীনতা আন্দোলনের পথ প্রদর্শক। তুমি কি একমত? বিশ্লেষণ করো, করে দিবা। ঠিক আছে, তারপরে আসো, ফাল্গুন মাসের ভোরবেলা পাজামা পাঞ্জাবি পরে খালি পায়ে বেরিয়ে গেল রাশেদ। সতীর্থদের সাথে এক হয়ে সে ধীরে ধীরে হেঁটে চলেছে এক বেদির দিকে। তাদের হাতে ফুল, মুখে গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো। অর্থাৎ আমার ভাইয়ের রক্তে রাঙানো, এইটা আরেকবার রিকল করাই দিই। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটার কথা কে? আব্দুল গাফফার চৌধুরী, তিনি লিখেছেন এবং সুর করেছেন কে? আলতাফ মাহমুদ। সো দেখো যে হচ্ছে উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তু পাঠ্য বইয়ের যে ঘটনাকে ইঙ্গিত করে তার পটভূমি ব্যাখ্যা করো। অর্থাৎ ভাষা আন্দোলনের পটভূমিটা এখানে জানতে চাচ্ছে। তুমি পটভূমি হিসেবে কি উল্লেখ করতে পারো? যে হচ্ছে আমাদের ফার্স্টে তো তুমি যে হচ্ছে জিন্নার বক্তব্য, সেটাকে তুমি এখানে অ্যাড করতে পারো যে জিন্না বলছে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তারপরে কি কি রিয়াকশন আসে? গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি যখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করলেন, তার দাবি যখন নাকচ হয়ে গেল, তারপরে কি কি রিয়াকশন আসে, এই জিনিসগুলা কি তুমি উল্লেখ করবা। এবং সেটাকে কিন্তু কি, সেটাই হচ্ছে মূলত পটভূমি। বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে উক্ত ঘটনা ছিল তাৎপর্যপূর্ণ, বিশ্লেষণ করো। একই জিনিস বারবার। দেখো তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো বোর্ডে কিন্তু ভিন্ন কোনো কোয়েশ্চেন আসবে না। প্রত্যেকটা বোর্ডে কি সেম ধরনের কোয়েশ্চেনগুলোই আসবে, যেগুলো তোমাকে কি অ্যান্সার করতে হবে। এখন তুমি যদি চিন্তা করো যে হচ্ছে না, আমি অমুক জিনিস তো অমুক বোর্ডে আসে নাই, এখন আমি এই জিনিসটা করে যাব না, তখন কিন্তু তুমি ধরা খাবা। কারণ যদি ওই বোর্ড থেকে যদি এই কোয়েশ্চেনগুলো যদি চলে আসে, তুমি কিন্তু আর অ্যান্সার করতে পারবা না। সুতরাং সবসময় চেষ্টা করবা কি, প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করার। শুধু নিজেদের বোর্ড কোয়েশ্চেন মানে নিজেদের বোর্ডের কোয়েশ্চেন নিজে সলভ করবা এমনটা কখনো করবা না। প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করবা এবং সেখান থেকে কি তুমি প্র্যাকটিস বেশি বেশি চালাই যাবা। তারপরে দেখো 1960 খ্রিস্টাব্দে আসামের বিধানসভায় অসমীয়া ভাষাকে আসামের একমাত্র দাপ্তরিক ভাষা করার প্রস্তাব উত্থাপিত হলে সেখানকার বিপুল সংখ্যক বাংলা ভাষাভাষী এর বিরোধী আন্দোলন শুরু করে। তারা বাংলাকে অসমীয়া ভাষার সাথে অন্যতম দাপ্তরিক ভাষা করার দাবি করে। অর্থাৎ এটা কিন্তু ওই বাংলা আর উর্দুর মতোই রিলেটেড। তারপরে দেখো যে হচ্ছে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে হরতাল চলাকালে শিলচর এলাকায় সাধারণ মানুষের মিছিলে পুলিশ গুলি চালালে 11 জন প্রাণ হারায়। উদ্দীপকে বর্ণিত আন্দোলনের সাথে তোমার পাঠ্য বইয়ের যে আন্দোলনের মিল রয়েছে তা ব্যাখ্যা করো। অবভিয়াসলি ভাষা আন্দোলন। উক্ত আন্দোলন বর্তমানে জাতীয়তার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত। অর্থাৎ আমাদের এই যে হচ্ছে বাংলা ভাষা, সেটা যে হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, বা আমাদের যে 21শে ফেব্রুয়ারি সেটা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটা তুমি কিন্তু এখানে উল্লেখ করবা। স্বীকৃতি পায় 1999 সালে এবং যথাযথ মর্যাদার সাথে পালিত হয় কি 2000 সালে। এগুলো ইনফরমেশন অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। আফ্রিকা মহাদেশের একটি দেশে
জাতি গোষ্ঠীর নাম জুলু জাতি। এই জাতি তাদের ভাষা ও সংস্কৃতির জন্য ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যায়। দীর্ঘদিন এই সংগ্রামে অনেকের হতাহতের ঘটনা ঘটে। অবশেষে ঔপনিবেশিক শাসকবর্গ তাদের ভাষা সংস্কৃতির দাবিকে মেনে নিতে বাধ্য হয়। শুধু তাই নয়, তাদের এই অধিকার আন্দোলন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতিও লাভ করে। অর্থাৎ এখানেও কি আমরা সেই ভাষা আন্দোলনের ব্যাপারটাই বারবার ঘুরে ফিরে দেখতেছি। উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ অবভিয়াসলি ব্যাখ্যা করবা। পাঠ্যপুস্তকে আন্দোলনের ঘটনা প্রবাহ বর্ণনা করো। অর্থাৎ ফার্স্টে তুমি এইভাবে লিখবা যে হচ্ছে উদ্দীপকের ঘটনাটি আমার পাঠ্য বইয়ের বাংলা ভাষার যে হচ্ছে আন্দোলন সেই বা ভাষা আন্দোলন সেই ঘটনার সাথে কি সামঞ্জস্যপূর্ণ। তারপরে কি তুমি বাংলা ভাষা আন্দোলনের বা আমাদের যে ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহটা কি তুমি সংক্ষেপে বর্ণনা করবা। যে হচ্ছে 20 ফেব্রুয়ারি কি নুরুল আমিন হচ্ছে কারফিউ জারি করে বা 144 ধারা জারি করে। তারপরে কি হচ্ছে 21 তারিখ হচ্ছে 144 ধারা ভঙ্গ হয়। 21 তারিখ কারা কারা শহীদ হয়, 22 তারিখ হচ্ছে কারা কারা শহীদ হয়, 23 তারিখ কি হয়। এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই উল্লেখ করবা। অর্থাৎ ঘটনা প্রবাহটা তোমরা সংক্ষেপে উল্লেখ করে দিবা। তারপরে দেখো পাঠ্যপুস্তকের ঘটনাটি কিভাবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে বর্ণনা করো। ঠিক আছে, অর্থাৎ এই যে আমাদের যে বাংলা ভাষার যে হচ্ছে আন্তর্জাতিকভাবে যে স্বীকৃতি লাভের যে ঘটনাটি সেটা কিন্তু তুমি এখানে উল্লেখ করবা। যে হচ্ছে 1999 সালে প্রথমেই হচ্ছে আমাদের এই বাংলা ভাষাকে যে হচ্ছে বাংলা ভাষার যে এই 21শে ফেব্রুয়ারিকে যে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যে উত্থাপন করা হয় সেটা কি 1999 সালে করা হয় এবং 2000 সাল থেকে কিন্তু এটা যথাযথ মর্যাদার সহিত কি পালিত হয়। তারপরে আসো ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন থেকে তুমি কি কি টপিকস পড়লে তোমার এই ভাষা আন্দোলনের চ্যাপ্টারটা তুমি একটা ওভারভিউ পাবা বা তোমার এই চ্যাপ্টারটা কভার হবে। আসো দেখি কি কি টপিকস। ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ, অবভিয়াসলি এই জিনিসটা দেখবা। তারপরে কি ভাষা আন্দোলন ছাত্র সমাজের ভূমিকা, ছাত্র সমাজের ভূমিকা কি ছিল। ঠিক আছে, তুমি এখানে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে এই বরকত কিংবা হচ্ছে তুমি রফিকের ব্যাপারটা তুমি উল্লেখ করতে পারো। কারণ হচ্ছে বরকত কিন্তু ছিল কি ঢাবি ছাত্র ছিল। অর্থাৎ বরকত ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। তারপরে হচ্ছে তোমার ধরো যে রফিক কিন্তু ছিল কি জগন্নাথ কলেজের মানে বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র। তো মানে তুমি এখানে ছাত্র সমাজের ভূমিকার মধ্যে তুমি তাদের নামটাও ইনক্লুড করতে পারো, কারণ তাদের নামটা ইনক্লুড করা ভ্যালিড যেহেতু তারা স্টুডেন্ট ছিল। তারপরে দেখো যে হচ্ছে ভাষা আন্দোলনের শহীদদের পরিচয় এবং অবদান। আব্দুস সালামের অবদানটা তোমরা একটু ভালো করে দেখবা, কারণ আমি যখন বোর্ড কোয়েশ্চেন ঘাটছিলাম তোমাদের জন্য আমি দেখলাম যে হচ্ছে এখান থেকেও কি একটা বোর্ডে কোয়েশ্চেন চলে আসছে। সুতরাং আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি যে কোনো কিছুকে আসলে ইগনোর করার মানে অবকাশ নাই, আমাদেরকে সব কিছুই পড়তে হবে। বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন এটা অবশ্যই দেখবা যে আন্তর্জাতিক স্বীকৃতিটা কিভাবে লাভ করে, কত তারিখে লাভ করে, কোন ডেটে লাভ করে। ঠিক আছে, তো এগুলোই ছিল হচ্ছে সোফার এই ভাষা আন্দোলনের যে চ্যাপ্টার আমাদের এই চ্যাপ্টারের হচ্ছে এই টপিকগুলো মোটামুটি পড়লে বোঝা যাবে যে হচ্ছে তুমি একটা ভালো প্রিপারেশান নিতে পারবে এখান থেকে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য। তোমাদের সবার সাথে আবার দেখা হবে নতুন একটি ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকবে। খোদা হাফেজ।